যে দলের সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ, সেই দলটি আত্মপ্রকাশের আগেই ভাঙনের মুখে। চরম বিরোধ দেখা দিয়েছে দলের অভ্যন্তরীণ পর্যায়ে একটি পদকে কেন্দ্র করে। এইখানে দেখুন তাদের নিজেদের মধ্যে কি সংঘর্ষ হচ্ছে এবং এইখানেই কিন্তু সার্জিস এবং হাসনাতের খুবই খারাপ অবস্থা হয়। তাই এই দল গঠন করে তারা যে বিপদের মুখে পড়ে আপনারা দেখতে পারেন। সমন্বয়কদের রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। কোন দিকে যাচ্ছে দেশ? ডক্টর ইউনূস পড়লেন মহা বিপদে। তবে কি আবারও দেশে ফিরতে চলেছে শেখ হাসিনা? কপাল কি খুলে যাচ্ছে শেখ হাসিনার? বিস্তারিত জানতে দেখতে থাকুন। আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা ছাত্রদল নয়, সমন্বয়কদের গণধোলাই দিয়েছে তাদের একটি গ্রুপ। প্রথমত ছাত্রলীগ ও ছাত্রদলের ওপর দোষ চাপালেও পরবর্তীতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সমন্বয়কদের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে। বাংলাদেশে ছাত্র সমন্বয়কদের মধ্যে একেবারে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে এমনটা আভাস পাওয়া যাচ্ছে। নতুন ছাত্রদের যে দল, সেই দলে কে নেতা হবেন কে হবেন না, এরকম নিজেদের মধ্যে এক ধরনের যুদ্ধ মারামারি শুরু হয়েছে। নেতা হওয়ার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ছাত্র সমন্বয়কদের মধ্যে, এমন খবর গণমাধ্যমে। সবাই মনে করছে যে শেখ হাসিনার মাথায় বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র ঘুরছে। কি সেই ষড়যন্ত্র? এই সরকারকে অস্থিতিশীল করা, বাংলাদেশকে বিপদে ফেলা, যে কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটানো। এর মাঝখানে যুক্তরাজ্য আবার একটা নোটিশ পাঠাইছে বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে আপনার বড় ধরনের একটা ঘটনা ঘটবে। উস্তাদের মায় শেষ রাইতে, উস্তাদ শেষ রাইতের খেলাটা কেটে দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেই সুযোগ করে দিতেছে। আপনারা জনগণ রেডি হন, ভাবছেন তো? দেখছেন বুদ্ধির খেলা কেমনে ফাটাইতে হয়, কেমনে আটকাইতে হয়, এগিয়ে বলে উস্তাদের মায় শেষ রাইতে। হ্যাঁ, ঠিক দেখা মতো খেলা দিচ্ছে। গোড়াতে গন্ডগোল লেগে গেছে, বলছে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দল গঠনের কথা। গত কয়েক সপ্তাহ ধরে সরকারি পৃষ্ঠপোষকতায় যে নতুন রাজনৈতিক দল গঠনের কথা শোনা যাচ্ছে, তার শীর্ষ পদ নিয়ে 3 ভাগে বিভক্ত হয়ে পড়েছে ছাত্রনেতারা। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ তুলে শুরুতেই নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত ফারুকি। হঠাৎ করেই রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে সমন্বয়কদের মাঝে তুমুল সংঘর্ষ। কি করতে চাচ্ছে সারা দেশে? হঠাৎ করে কেন সংঘর্ষে তাদের মধ্যে? আর সর্বশেষ আপডেট কি? তো দর্শক, কিন্তু আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সারা দেশে যে চলমান যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটি। বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলতে যাবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধৈর্য সহকারে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সরকারের পৃষ্ঠপোষকতায় যে নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশের কথা ছিল এবং যে দলের সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ, মোটামুটি এটুকু আমরা বলতে পারি, সেই দলটি আত্মপ্রকাশের আগেই ভাঙনের মুখে। চরম বিরোধ দেখা দিয়েছে দলের অভ্যন্তরীণ পর্যায়ে একটি পদকে কেন্দ্র করে। এ বিষয়ে আমি নিজেও কথা বলেছি একদিন আগেই আপনাদের সামনে, এবং সেটি পরবর্তীতে তুমুল আকার ধারণ করেছে যতটুকু জানিয়েছিলাম। এমনও আশঙ্কা দেখা দিয়েছে, এমনও অনেকে বলছেন যে পাল্টাপাল্টির দল ঘোষণা হতে পারে। আবার পাল্টাপাল্টির দল যাতে ঘোষণা না হতে পারে তার জন্য সরকারের উপদেষ্টা পদ কারো কারোর জন্য খুলে যেতে পারে। আবার যাকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেন আমাদের প্রধান উপদেষ্টা, সেই মাহফুজ আলমও এই দলকে কেন্দ্র করে রয়েছেন চ্যালেঞ্জের মুখে। বিষয়টি হচ্ছে যে 188 সদস্যের যে জাতীয় নাগরিক কমিটি, যেটি নতুন দল হিসেবে সারা দেশে কাজ করছে, সেই কমিটির বৈঠক ডাকা হয়েছিল রবিবার তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। যাই হোক, এখন এই জাতীয় নাগরিক কমিটি যে 188 সদস্য ছিলেন বা আছেন, তাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন 110 জন, অর্থাৎ একটি অংশ বয়কট করেছে। এবং তারা আগামী 22শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করার কথা, 22শে ফেব্রুয়ারি তারা কেন্দ্রীয় শহীদ মিনারে একটি পাল্টা কর্মসূচি দিয়েছে। এবং সেই কর্মসূচির সফল বা ব্যর্থতার উপর নির্ভর করছে যে নতুন কোনো বিকল্প রাজনৈতিক দল তারা ঘোষণা করবে কিনা। এখন বিষয় হচ্ছে যে এটিতে তেমন কোনো সমস্যা ছিল না। এটিতে কে থাকবে তা পুরোপুরি মোটামুটি ঐকমত্যের ভিত্তিতে নির্ধারণ হয়ে গেছে। সরকারি তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি থাকবেন আহ্বায়ক, কিন্তু বিপত্তিটা বেঁধেছে সদস্য সচিব পদ নিয়ে। সেখানে 4 জন এই পদের দাবিদার। একজন হচ্ছেন বর্তমান সদস্য সচিব জাতীয় নাগরিক কমিটি আক্তার হোসেন, আরেকজন হচ্ছেন শিবিরের সাবেক সভাপতি যিনি
শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের নেপথ্য থেকে তুমুল ভূমিকা পালন করেছেন আলী আহসান জুনায়েদ, আর একজন হচ্ছে জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব, বর্তমান আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, আর আরেক সমন্বয়ক সার্জিস আলম। এখন মোটামুটি এখন তুমুল যে প্রতিদ্বন্দ্বিতা তা শুরু হয়েছে আক্তার হুসাইন, যিনি ছাত্র শক্তির নামে তার একটি প্ল্যাটফর্ম ছিল, সেই ছাত্র শক্তির নেতা এবং বর্তমান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক। যাই হোক, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার যারা নেতা বা এর যারা নেতৃত্বে ছিলেন শেখ হাসিনার বিরোধী আন্দোলনে, তারা আবার অধিকাংশ ছিলেন ছাত্র শক্তিতে, এই আক্তার হোসেনের নেতৃত্বে ছিলেন। আবার এই আন্দোলনের শিবিরে একটি ভয়ঙ্কর ভূমিকা ছিল, তুমুল ভূমিকা ছিল শিবিরের বর্তমান অনেক নেতাকর্মীর সঙ্গে সঙ্গে সাবেক নেতাদেরও একটি অংশ প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে। অতএব শিবিরের নেতারা বলছেন যে তারা তাদের ন্যায্য হিস্সাটি চান। এখন ন্যায্য হিস্সাটি তাদেরকে পদ পদবিতে দিতে হবে, কিন্তু আক্তার হুসাইনের যারা অনুসারী তারা বলছেন যে না, এই মুহূর্তে এত বড় পদ শিবিরের রাজনীতি যারা করেছেন তাদেরকে দেয়া হলে কথা উঠবে, প্রশ্ন উঠবে, অতএব তাদেরকে দেয়া যাবে না। এই যখন অবস্থা, তখন আবার আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সারা দেশের বিভিন্ন পর্যায়ের শাখা কমিটিগুলো হচ্ছে, সেখানে আবার শিবিরের 50 ভাগ রয়েছে, মানে হিস্সাটা তারা সব জায়গা থেকে বুঝে নিতে চাচ্ছে। এই জায়গা থেকে এসে কি করবে? আবার আরেকটি অংশ রয়েছে যারা আমাদের প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী যিনি মাস্টার মাইন্ড মাহফুজ আলম, উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারী, তারা চাইছেন মাহফুজ আলমের যিনি ছোট ভাই, বড় ভাই মাহবুব আলম মাহির, তিনি যেন এই 4 পদ অর্থাৎ আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র, এই 4টির যে কোনো একটি পদে আসে। কারণটি হচ্ছে তারা চাইছেন মাহফুজ আলমের খবরদারিটা যেন বজায় থাকে। মাহফুজ আলমও চাইছেন যে শুধু এই 4 পদে যে কোনো একটি নয়, হয়তো কেউ কেউ বলছে সদস্য সচিব পদেও তিনি যেভাবে হোক তার নিজের অনুসারীকে আনতে, যাতে আগামী দিনে যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে বা সম্ভাবনা রয়েছে, আমরা এখনো বলবো যেভাবেই আসুক না কেন, যে মাত্রায় আসুক না কেন, তাতে তার কর্তৃত্বটা বজায় থাকে। এই জায়গা থেকে এখন অনেকে প্রশ্ন করছেন, যদি তার যে বড় ভাই মাহবুব আলম মাহির, যিনি ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তিনি যদি কোথাও স্থান না পান, অর্থাৎ এর মধ্যে মুখ্য সংগঠক হিসেবেও অনেকটা নিশ্চিত হয়ে গেছে সার্জিস আলমের নাম। আমি গতকাল বলেছিলাম যে সদস্য সচিব হয়তো তিনি থাকতে পারবেন না, অর্থাৎ আউট হওয়ার পথে। তাকে মোটামুটি মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হতে যাচ্ছে, আর মুখপাত্র হিসেবে আনা হতে যাচ্ছে হাসান আব্দুল্লাহকে। এই অবস্থায় মাহবুব আলম মাহিরকে কোথায় রাখা হবে সেটি নিয়ে একটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। মাহফুজ আলমের যে মাস্টার মাইন্ড, তার যে ব্লুপ্রিন্ট, তার যে কর্তৃত্ব, সেটি কি তাহলে চ্যালেঞ্জের মুখে পড়বে? তিনি কি হেরে যাবেন? এই প্রশ্ন উঠছে। আবার পাল্টাপাল্টি, যেহেতু পাল্টাপাল্টি মানে তারা নিজেরাই, আলী আহসান জুনায়েদের অনুসারীরা বা তার নেতৃত্বে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে 22 ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে, এটি দমাতে বা এই বিরোধ নিষ্পত্তির জন্য বিকল্প কি হতে পারে? এমনিতেই তো আমরা জানি যে যে 3 জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে বর্তমান সরকার রয়েছেন, পাল্টা একটি গ্রুপ দাঁড়িয়ে গেছে। তারা বলছেন যে কেন এই 3 জনই যাবে, অন্য কেউ যেতে পারেনি কেন, বা শিবির যারা করতো তারা কেন উপদেষ্টা পদে আসেনি? আবার নারীদেরকে বঞ্চিত করা হয়েছে, কোনো নারী প্রতিনিধিত্ব নেই। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সেস বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা অবস্থান রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলনে নেতৃত্বে ছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করেছেন, অধিক মাত্রায় প্রাণহানি ঘটেছে তাদের মধ্য থেকে, তারা কেন লাইমলাইটে নেই? এসব নানান হিসাব নিকাশ থেকে দ্বন্দ্ব যে প্রকাট আকার ধারণ করবে, এটি নিশ্চয়ই আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আমি অনেক আগে থেকেই বলে আসছি, এবং তার একটা চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি। বিরোধ নিষ্পত্তির জন্য হয়তো যারা বিরোধিতা করছেন বা যারা বিদ্রোহ ঘোষণা করছেন কিংবা হিংসা চাইছেন, তাদের মধ্যে থেকে হয়তো উপদেষ্টা পরিষদে কাউকে নেওয়া হতে পারে, এটি অনেকে মনে করছেন। আর যদি না নেওয়া হয়ে থাকে, তাহলে আগামী দিনে যে রাজনীতি, সরকার পরিচালনা ব্যবস্থা, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে সামাল দেবেন? এমনিতে আমরা জানি জামাত এবং বর্তমান যে ছাত্র সমন্বয়, তাদের একটু ভয়ঙ্কর ভূমিকা রয়েছে বর্তমান সরকারের উপরে, তারাই সরকার পরিচালনা করছে বলে আমরা জানি। তাহলে এখন পাল্টাপাল্টি দুটো কমিটি মানে দল এলে, সেই 2 দলকে কিভাবে ডক্টর ইউনূস সামাল দিবেন?
কি অবস্থা, কেমন আছেন ভাই বন্ধুরা? সবাইকে শুভ আপনাদের দেশ অনুযায়ী সময় দিলাম। শেখ হাসিনার মাথায় কি ঘুরছে বাংলাদেশ নিয়ে? চিন্তা ভাবনা করছেন? তাহলে কমেন্টে লেখেন। চায়ে দিয়েছেন কেন? সবাই মনে করছেন যে শেখ হাসিনার মাথায় বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র ঘুরছে। কি সেই ষড়যন্ত্র? এই সরকারকে অস্থিতিশীল করা, বাংলাদেশকে বিপদে ফেলা, যে কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটানো। এর মাঝখানে যুক্তরাজ্য আবার একটা নোটিশ পাঠাইছে বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে আপনার বড় ধরনের একটা ঘটনা ঘটবে, বড় সমাবেশের ঘটনা ঘটতে পারে, সন্ত্রাসী হামলা হইতে পারে, যে কোনো একটা ঘটনা ঘটবে। তো এরকম প্রেক্ষাপটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন যে শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা আছে, আর এই পরিকল্পনা নিয়ে তিনি উৎপেতে আছেন। উৎপাতা মানে কি বাংলা শব্দ অনেকে জানেন তো? শিকারের অপেক্ষায় থাকা। যেমন ধরেন আপনার একটা বিড়াল আছে বাসায়, তা একটা ইঁদুর ওই যে আলমিরার নিচে দিয়ে দৌড় দিতে নিছে, বিড়াল কিন্তু উৎপাতে আছে, কখন এটা সামনে আসবে ঘপাস করে ধরে ফেলবে। তো টুস করে ঢুকে ফেলার উৎপর এরকম না, হয়তো বা অন্যরকম। তো রিজভী সাহেবের কাছে আবার এটা মোটামুটি একটা ভালো তথ্য আছে। তিনি বলছেন এটা ডক্টর ইউনূসকে ভয় দেখানোর চেষ্টা করছেন কিছুটা। কেন আমরা বললাম? দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। এখন কি সেই ষড়যন্ত্র যেটা নির্বাচন দিলেই নস্যাৎ হয়ে যাবে সেটা রিজভী সাহেব জানেন, বাট ইউনূস সাহেব সহ শুরু করে সারা বাংলাদেশে একটা ব্ল্যাক ম্যাজিক চলে, এটা হচ্ছে শেখ হাসিনা। তো ভাবছে অনেক তো বুঝাইতেছি, কাজ হচ্ছে না, মোটামুটি এখনো সঠিক শব্দ আসতেছে না, একের পর এক পেচকি লাগতেছে। এবার দেখি শেখ হাসিনার দিয়ে একটা ডর দেখাই, আবার সত্য হইতে পারে, যেহেতু তিনি এত বড় একটা দলের সুপ্রিম কমান্ডিং পজিশনে আছেন। দেখেন আমি একটু মজার ছলে অনেক কথা বলি, ডোন্ট মাইন্ড। তো তিনি বলছেন জাতি এখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার দাবি এটা কতিপয় রাজনৈতিক দলের, এখন রাজনৈতিক দল ছাত্রদেরটাও আছে, জামাতেরটাও আছে, দুরভিসন্ধিমূলক পেচকিমূলক একটা আচরণ। বিএনপি বলছেন যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য ডেডলাইন দিতে হবে, আর যদি এই ভোট সময় মতো না হয় তাহলে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করতে হবে। কে গড়াবে? আওয়ামী লীগ। এখন কি সেই পরিকল্পনা, এটা নিয়ে স্পষ্ট তিনি কোনো বার্তা দেননি। তবে বিভিন্ন সময় আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে, যারা নির্বাচনকে খুব দ্রুত চাচ্ছেন, তাদের মুখে কিন্তু আমরা শুনি যে কোনো সময় দেশ অস্থিতিশীল হতে পারে, আর এই সরকারের এই ক্যাপাবিলিটি নেই, আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যালেন্সে নাই। সো যে কোনো একটা বড় ঘটনা ঘটলে এটার দায়ভার কিভাবে হবে বা এটা কার উপর দেওয়া যাবে। আবার কোন সময় ভারতের খেলায়, যেহেতু ট্রাম্প এক ধরনের কথা বলছেন যে বাংলাদেশ ইস্যুটা নাকি ভারতের দিয়ে দিছে, তো একটা টেনশন তো বিএনপির মধ্যে আছে যে হুট করে আবার কোন পরিস্থিতির প্রেক্ষাপট চেঞ্জ হলো, শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে গেল, এটাও হইতে পারে, অথবা একটা গৃহযুদ্ধ লাগে যেতে পারে, আওয়ামী লীগ যে কোনো একটা বড় ঘটনা ঘটাইতে পারে, তখন তো নির্বাচনের অবস্থা আবার উল্টাই যাবে, সামরিক শাসন আসতে পারে, এই সরকার আরো শক্ত করে বসতে পারে। সো নির্বাচনটা জরুরি, আর যদি না দেয় নির্বাচন, বাংলাদেশে একটা ষড়যন্ত্র তত্ত্ব বা একটা বড় বিস্ফোরণ বা সামহাও কিছু একটা ঘটানোর জন্য শেখ হাসিনা বসে আছেন। আপনার কি মনে হয়, তিনি কি এরকম বসে আছেন নাকি অপেক্ষা করছেন প্রত্যাবর্তনের জন্য? আপনার সঙ্গে কেন মতের মিল পাই না রাজনৈতিক দলগুলার? তখন ইউনূস স্যার বলছিল আমি তো তা জানি না, আমার সামনে এসে তো হ্যাঁ হ্যাঁ বলে, আবার বাইরে গিয়ে যদি না না বলে আমার কি করার আছে। ওই কথা থেকে কিন্তু একটা চরিত্র ফুইটা উঠে বাংলাদেশের রাজনীতি দলগুলার, যারা হ্যাঁ হ্যাঁ করে আর না না করে বাইরে যায়। ওনার সামনে থাকলে একরকম কথা, বাইরে গেলে প্রেসের সামনে অন্যরকম কথা। কাদেরকে বুঝাইছে আপনারা বুঝানেন, যাদের সবকিছুতেই আপত্তি, ওই যে ছুপ্পু সাহেবের সরাবে আপত্তি, আপনার সংবিধান বদলাবে আপত্তি, জুলাই আগস্টের ঘোষণাপত্র দেবে আপত্তি, যা কিছু করতে চান, এই যে স্থানীয় নির্বাচন করবেন এটা তো আপত্তি, পুরা সবসময় আপত্তি ছাড়া কোনো কিছুই না, হ্যাঁ বলে না। এই আপত্তিতে জানেন একটা সর্বনাশ হচ্ছে। গত 1 বছরের ইতিহাস ঘাটেন বা গত 6 মাসের ইতিহাস ঘাটেন, দেখবেন অনেক জনপ্রিয় দল
মানুষের মন থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আবার যাদেরকে আমরা দাড়ি টুপি নিয়ে সমালোচনা করতাম, যেমন জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান, জামায়াতের আমির, উনি যেসব কথাবার্তা বলে মঞ্চে দাঁড়িয়ে বা প্রেসের সামনে, ওই কথাগুলোর মধ্যে দেখবেন লজিক আছে, যুক্তি আছে, যুক্তি দিয়ে বুঝায় বলে। আবার এদিকে দেখেন মির্জা ফখরুল সাহেব যাহা বলে সোজা সাজি বইলা দেয়, যুক্তি দান করায় না, যুক্তি দিতে চায় না। মানে যুক্তির জন্য আলাদা বসতে হবে ওনার সঙ্গে, প্রেসের সামনে যেটা বলে এটা ভাইরাল হয়ে যায়। আর এইসব কারণে যে একটু আগে বললাম, একটা দলের জনপ্রিয়তা আস্তে আস্তে কিন্তু হালকা হচ্ছে, কমতেছে কিনা আমি জানি না, হালকা হচ্ছে। আর যাদেরকে নিয়ে আমরা সমালোচনা করতাম, যেমন জামাতে ইসলাম, তাদের জনপ্রিয়তা বাড়তেছে, ডে বাই ডে বাড়তেছে। অনেক আমার সাথে একমত নাও হইতে পারবেন, কিন্তু এটাই সত্য, এই সত্য মাইনে নিতে হবে। কারণ জামাতে ইসলামের বক্তব্যের মধ্যে দেখবেন একটা সততা পাওয়া যায়, একটা ফিলোসফি পাওয়া যায়, একটা আধ্যাত্মিক লাইন পাওয়া যায়, যেটা চিন্তার খোরাক যোগায় মাথার মধ্যে। আর ওনাদের ব্যাড রিপোর্ট কি? হ্যাঁ, বলতে পারেন 86 সালে এই যে শেখ হাসিনার সাথে ওনারা রাজনীতি কইরা সংসদে গেছিল, তখন বোধহয় 10টা আসনও পাইছিল। আবার হ্যাঁ 86 সালে, আবার 96 আমরা দেখছি না হেজাব টেজাব পড়া শেখ হাসিনাকে, এই যে ওনাদেরই ছোঁয়া, জামাতে ইসলামের ছোঁয়াই কিন্তু তখন হেজাব ওই যে হাতে তসবিহ ছিল। পরে আবার সম্পর্কটা ভাঙ্গা যায়, দূরে সরা যায়। এতে বোঝা যায় জামাত ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে, যে কোনো অ্যাঙ্গেল হোক চেষ্টা করছে, কিন্তু ওই জামাতের সাথে এই জামাতের এখন আর মিল পাবেন না। এখন ওনাদের কথাবার্তার মধ্যে চেঞ্জ আসছে, ইয়াং জেনারেশনের মনটা পড়তে পারতেছে, ওনারা পড়তে পারতেছে। যে পড়াটা পড়তে পারতেছে না ফখরুল সাহেব, হ্যাঁ আমি মনে করি ফখরুল সাহেবকে আরো সাবধান হইতে হবে, ওনার কথাবার্তায় আরো সাবধান হইতে হবে। কেন এই কথাটা বললাম, ওনাকে যখন জিজ্ঞেস করা হইল আওয়ামী লীগের ব্যাপারে, হ্যাঁ আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না, তখন ওনারা একটা জবাব দিলেন, মানে উনি, যে এটা জনগণের ব্যাপার, জনগণ সিদ্ধান্ত নিবে, আমরা তো কেউ না সিদ্ধান্ত নিবার, এবং সরকারও কেউ না, এটা জনগণ সিদ্ধান্ত নিবে। ভাই, কোন জনগণের কথা বলতেছেন? গত 16-17 বছর যে জনগণ একটু কথা বলতে পারে নাই, মুখ খুলতে পারে নাই, হাত পা বান্ধা, আয়না ঘরের ভয়, জেল জরিমানার ভয়, ওই জনগণের কথা বলতেছেন। জনগণ তো ভয় পায় ভাই, হ্যাঁ আপনাদের ভয় পায়, আপনাকে হয়তো ভয় পায় না, কিন্তু আওয়ামী লীগকে তো ভয় পাইতো, তারাও তো রাজনীতি দল, তাদেরকে ভয় পাইছে। তো ওনারা চইলা যাওয়ার পর সেম একটা ভয় কাজ করতেছে জনগণের মনে। এখন কি জানেন, ওই যে ওনাদের অনেক দায়িত্ব আপনারা নিয়ে নিছেন, যেটা হয়তো বড় বড় নেতারা বা লন্ডন থেকে তারেক জিয়া খবর রাখে না। হ্যাঁ, মনে করেন আমি আওয়ামী লীগ করতাম, এখন আমি দূরে সরে গেছি, কিন্তু আমার তো 4টা লাইসেন্স রয়ে গেছে। আমি ওই লাইসেন্স কি করছি, ওই লাইসেন্স আমি এখন দিয়ে দিছি এই যে যারা বর্তমানে ক্ষমতায় আছে বা ক্ষমতায় আসবে, হ্যাঁ ক্ষমতায় আসবে, যারা চাক্ষুষ বোঝা যাইতেছে, তাদের দলের কাছে আমরা দিয়ে দিছি যে ভাই তুই নে দুইটা, তুই নে দুইটা, আমার ঘরটর দেখে রাখিস, আমি একটু কলকাতায় গেলাম, দিয়ে চলে গেছে তো, এবং কলকাতায় 6 টাকা পাই গেছে তো, ওই যে দিয়ে দিছে ভিতরে ভিতরে, ওইটার থেকে যা আয় হইতেছে এটার ভাগ বটওয়ারা চলতেছে, তো ওইখান থেকে আবার ফকির রোজ দিতেছে 20 টাকা 50 টাকা। হ্যাঁ, না দিলে তো জনপ্রিয়তা কমা যাবে, দিতেছে। এটা আমরা দেখতেছি। তো ওই দেখা থেকে মানুষের মনের মধ্যে একটা ভয় আসছে, ওই ভয়টা তো দূর করতে হইব। আপনি ওই জনগণের কাছে ছেড়ে দেন, জনগণ কি করতে পারতেছে, এখন কিছু করতে পারতেছে। আর জনগণ এইটাও জানে, যারা ক্ষমতায় থাকে তাদের সঙ্গে পুলিশ থাকে, প্রশাসন থাকে, আইন কানুন থাকে, তখন না জনগণ না বোবা হয়ে যায়, চুতিয়া হয়ে যায়, চদু হয়ে যায়। এই জনগণের 2 বছর মূল্য নাই। ওই যে সংবিধানে লেখা আছে জনগণ সব কিছুর উৎস, আমরা উৎস না, কচু ঘোড়ার ডিম, কারণ 2 পয়সার দাম নাই। তাই জনগণের উপরে ছাড়বেন না। হ্যাঁ, কোন জনগণের উপরে ছাড়বেন? এই যে বর্তমান যে জনগণ আছে, গত 6 মাস দেখেন না, আমার মতো লোক কত জোরে চিৎকার করে কথা বলে, সবাই যা ইচ্ছা তাই বলতে পারতেছে। এরকম সরকার যদি গঠন করতে পারেন, তখন জনগণ বলতে পারবে, তখন জনগণ বলতে পারবে। কিন্তু আপনারা তো এই সুযোগটা রাখবেন না, কেউ ক্ষমতায় আইসা রাখবেন না।
কেউ কথা রাখেন না। হ্যাঁ, কার কি রূপ, কার কি চরিত্র আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। জুলাই আগস্টই ভুলে গেছি। আর এই যে গত 50 বছরের ইতিহাস কে যখন ডক্টর ইউনূসের ভক্তরা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ইলন মাস্কের সাথে কথোপকথন নিয়ে এনজয় করছে, উপদেষ্টার স্ট্যাটাস দিচ্ছে বা বাংলাদেশের গণমাধ্যম নানান নিউজ করছে, এর মাঝখানে ট্রাম্প যে এই পরিমাণ হতাশ করবে বর্তমান সরকারকে বা এত বড় ধাক্কা দিবে এটা কেউ কল্পনাও করে নাই। পুরা গেম মানে ওভার করে দিছে ট্রাম্প। এইরূপ মানে ডক্টর ইউনূসের সাথে কি পুরোনো ঝালটা মিটাইলো যে তোমার কাছে টাকা টোকা আছে, গ্রামীণ ব্যাংক আছে, তুমি চালাও, তোমার দেশে টাকা আছে। ঘটনার প্রেক্ষাপট দেখেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার ক্ষেত্রে একটা বরাদ্দ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। টাকাটা কত? $2,90,00,000, যা বাংলাদেশি টাকায় 350 কোটি টাকা। তার মানে আমেরিকা সারা পৃথিবীতে কি পরিমাণ দান অনুদান দেয় এটা আসলেই শিক্ষণীয়। এখন আপনার যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় খরচ কমানোর জন্য দ্বিতীয় মেয়াদে এসে বিভিন্ন জিনিসে কাটছাট বাজেট শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাঝখানে এগুলোর জন্য তিনি একটা কমিটি গঠন করছেন, যেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি, মানে ডস। আর এর প্রধান করা হয়েছে কাকে? বিলিয়নিয়ার ইলন মাস্ককে। এখন সেই ইলন মাস্কের সাথে আমরা যখন দেখলাম ডক্টর ইউনূসের কথা, স্টারলিংক আসবে, বাংলাদেশে ব্যবসা করবে, এর ঠিক পরের দিনই আমরা গণমাধ্যমে খবর পাচ্ছি যে এরই মধ্যে ডজ বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দেওয়া যে বিভিন্ন রকম সহযোগিতা আছে সব বাতিল করে দিয়েছে। শুধু বাংলাদেশকে না, তবে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি। তাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে এই খবরটি আসার পর বাংলাদেশের গণমাধ্যম নিউজটা করছে। আমরা মানব জমিনে দেখছি বাংলায় অনুবাদ করা ফিচারটিতে বলা হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র বরাদ্দ রেখেছিল $2,90,00,000। ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বরাদ্দ করা হয়েছিল $2,10,00,000। নেপালে ফেডারেলিজম এবং জীববৈচিত্র্য বিষয়ক প্রজেক্টে বরাদ্দ দেওয়া হয়েছিল $3,90,00,000। আর দক্ষিণ আফ্রিকায় অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য বরাদ্দ করা হয়েছিল $25,00,000। মালিতে সামাজিক সংহতি বৃদ্ধির জন্য বরাদ্দ করা হয়েছিল $1,40,00,000। এমনিতে আরো বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের আপনার এই বাজেটগুলা বরাদ্দ ছিল, কিন্তু বলা হয়েছে যে এক দাগে সবগুলা বাতিল করা হয়েছে। বাংলাদেশের সাথে আদৌ ক্ষতিগ্রস্ত হয়েছে কম্বোডিয়া, সার্বিয়া, মালি, লাইবেরিয়া, মোজাম্বিক, মিশর সহ বিভিন্ন দেশ। আসলে একটু পানি খেয়ে নেই। আমেরিকা যে সিদ্ধান্তটা নিছে এটা বৈশ্বিক একটা সিদ্ধান্তে তারা গেছে। আমরা নিজেরও জানতাম না যে এই আমেরিকা এত টাকা বাংলাদেশে দেয়। এখন দেখেন ধাপে ধাপে একটা একটা বের হয়ে যাচ্ছে। কখন? বন্ধ হওয়ার পরে। আবার সরকারে আওয়ামী লীগ নাই, এই মুহূর্তে এগুলো বের হচ্ছে। এই যে টাকা আসতো, কই যাইতো এই টাকা? ট্রাম্প বন্ধ করে দিছে, ভালোই হয়েছে। কারণ কি আমাদের দেশের মতো দেশগুলোতে এই টাকা আসলে আমরা তো জানলামই আজকে যে বাংলাদেশের জন্য এরকম বরাদ্দ দেয়। আমি কখনো এই যে নিউজ করতেছি এত বছর, আমি কখনো আসলে শুনি নাই যে রাজনীতি শক্তিশালী করার জন্য এত টাকা বরাদ্দ করে যুক্তরাষ্ট্র। সরকারি ভাবে, বেসরকারি ভাবে এটা অনেক কিছু হয়তো খেলা চলে অফলাইনে অনলাইনে, বাট বর্তমানে এটা সরকারের জন্য একটা ধাক্কা। বিশেষ করে আমরা অনেকে মনে করছিলাম যেহেতু ডক্টর ইউনূস তিনি আছেন, ইলন মাস্কের সাথে কথা হচ্ছে, অথবা বিশ্বব্যাপী একটা কানেক্টিভিটি আছে, তো সেই ক্ষেত্রে আমাদের সাথে ভালো বন্ধুত্ব থাকবে, অন্যটা কাটুক ভাই, আমাদেরটা ঠিক থাকবে, সেটা কিন্তু হচ্ছে না। আসলে এটা কেন হচ্ছে না? ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাকশন চলছে ট্রাম্পের, যে আমেরিকার থেকে ফক্তা খাওয়া, ফ্রি খাওয়া বন্ধ। আগে যে খবর সামনে এসছে তা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূস শুনে খুশি হবেন না। এমনকি পাকিস্তানও এই নিউজ শুনে অন্তত আমেরিকা বিরোধী একাধিক স্টেটমেন্ট দেবেন তা কিন্তু বলাই যায়। ডোনাল্ড লুয়ের জায়গায় ডোনাল্ড ট্রাম্প এবার কাকে বসালো জানেন? এস পল কাপুর, অর্থাৎ নিখাদ ভারতীয় বংশোদ্ভূত একজন হিন্দুকে দক্ষিণ এশিয়ার দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প। মোদি এবং ট্রাম্পের বৈঠকের পরে এই ধরনের সিদ্ধান্ত নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের এবং পাকিস্তান সরকারের কিন্তু ঘুম উড়িয়ে দিল। কে এস পল কাপুর? কেন হঠাৎ করে তাকে নিয়ে গোটা আন্তর্জাতিক স্তরে এত আলোচনা? তাই ভিডিওতে আমি আলোচনা করব। কিন্তু তার আগে ছোট্ট একটা অনুরোধ, আমাদের অনেকে বলছেন আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনারা পান না, এবং বাংলাদেশের এক পক্ষের পক্ষ থেকে আমাদের চ্যানেলকে নিয়ে রিপোর্ট করা হয়েছে,
ফলে আমাদের চ্যানেলের নোটিফিকেশন এবং ভিডিও আপনাদের কাছে পৌঁছায় না। ফলে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউবে গিয়ে সার্চে আমাদের চ্যানেল খুঁজবেন এবং নিয়মিত আন্তর্জাতিক স্তরের খবরগুলো আপডেট সংগ্রহ করবেন। যাই হোক, এবার আসল বিষয়ে ফিরি। এস পল কাপুরকে ডোনাল্ড ট্রাম্প যখন দায়িত্ব দেন, তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশের একাধিক মিডিয়া এবং বাংলাদেশের সরকার কিন্তু নড়ে যায়। এই এস পল কাপুরের যদি আপনি হিস্ট্রি দেখেন, তাহলে দেখবেন এর আগেও কিন্তু এই ভদ্রলোক আমেরিকা সরকারের সঙ্গে কাজ করেছে। নিখাদ ভারতীয় বংশোদ্ভূত, হিন্দু ধর্মাবলম্বী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়, এই ভদ্রলোক কিন্তু 3টে এমন বই লিখেছেন যা সরাসরি অ্যান্টি পাকিস্তান সেন্টিমেন্টকে প্রশ্রয় দেয়। তিনি যে বইগুলো লিখেছেন, আমি একটু নামগুলো আপনাদের বলে দিই। প্রথমেই তিনি যে বইটা লিখেছেন, পরিষ্কারভাবে এর নামটা শুনলেই আপনারা বুঝতে পারবেন এই ব্যক্তি ঠিক কোন ধরনের মানসিকতা থেকে দক্ষিণ এশিয়ার দায়িত্ব নেবেন। প্রথম বই যিনি লিখেছিলেন, জিহাদ অ্যাজ গ্র্যান্ড স্ট্র্যাটেজি, ইসলামিক মিলিটারি, ন্যাচারাল সিকিউরিটি অ্যান্ড পাকিস্তান স্টেট। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে অ্যান্টি পাকিস্তান মুভমেন্টকে উনি কিন্তু দিনের পর দিন প্রশ্রয় দিয়েছেন এবং পাকিস্তানে যেভাবে দিনের পর দিন জিহাদ এদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং ইসলামিক স্টেট বানানোর জন্য পাকিস্তান এবং বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে একাধিক অপারেশন করেছে, তার বিপক্ষে এই ব্যক্তির কিন্তু প্রথম বই, যা কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সকে কার্যত নাড়িয়ে দিয়েছিল। সেকেন্ড যে বইটা লিখেছিলেন, সেই বইয়ের নাম ছিল ডেঞ্জারাস ডিটারেন্ট, অর্থাৎ ফের একবার নিউক্লিয়ার বোমা, এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি গবেষণা করে এই বই লেখেন। 3 নম্বর বইয়ের নামটা আপনারা শুনবেন, তাহলে বুঝতে পারবেন কেন এস পল কাপুরের এই নিয়োগ পাকিস্তান এবং বাংলাদেশের ক্ষেত্রে অশনি সংকেত। এই বইয়ের নামটা শুনলেই আপনারা বুঝতে পারবেন, কারণ তিনি যে বই লেখেন সে বইয়ের নাম ছিল ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড দ্য বোম, ডিবেটিং নিউক্লিয়ার স্টেবিলিটি সাউথ এশিয়া। অর্থাৎ দিনের পর দিন সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সকে নিয়ে তিনি নাড়াচাড়া করেছেন, দেখেছেন, কাজ করেছেন এবং সর্বোপরি ইন্ডিয়া পাকিস্তান এবং এর মাঝখানে যে বোমের সম্পর্ক আছে, ইসলামী জেহাদের সম্পর্ক আছে, সে বিষয় নিয়ে কিন্তু তিনি সরব হয়েছেন প্রতি ক্ষেত্রে। অর্থাৎ পাকিস্তানের এই উগ্রতা, মুসলমানদের এই যে দাপট, অর্থাৎ ইসলামী রাষ্ট্র বানানোর যে জেহাদ ঘোষণা করার যে প্রবণতা, তার বিপক্ষে কিন্তু এই পল কাপুর দিনের পর দিন সরব হয়েছেন। আর এই ব্যক্তিকে এবার ডোনাল্ড লুয়ের জায়গায় স্থান দিলেন ডোনাল্ড ট্রাম্প। এই ব্যক্তি পেশায় কিন্তু অধ্যাপক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তিনি নেভাল পোস্ট গ্রাজুয়েট স্কুলের জাতীয় নিরাপত্তা বিষয়ক অধ্যাপক। পরবর্তীকালে শিকাগো থেকে বিএ করেছিলেন। পাশাপাশি তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যে আছে, মানে বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসাবে দিনের পর দিন কাজ করেছেন। 2020 থেকে 2021 সাল আমেরিকার সব থেকে গুরুত্বপূর্ণ সময়ে তিনি স্টেট ডিপার্টমেন্টের পলিসি এবং প্ল্যানিং এর দায়িত্ব ছিলেন। অর্থাৎ পরবর্তীকালে দক্ষিণ এশিয়ার দায়িত্ব নেওয়ার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদে কিন্তু কাজ করেছেন এই এস পল কাপুর। প্যাসিফিক ওশিয়ান নিয়ে তিনি একাধিক ক্ষেত্রে বিভিন্ন জার্নাল প্রকাশ করেছেন এবং এই ভারত এবং আমেরিকার পরবর্তী পদক্ষেপ নিঃসন্দেহে প্যাসিফিক ওশিয়ান কেন্দ্র করেই যে হবে, তা কিন্তু আজকে আন্তর্জাতিক স্তর বুঝেই গেছে। আর এই প্যাসিফিক ওশিয়ানের সব থেকে বেশি যার বিশেষজ্ঞ মানে এই ভূমিকা আছে, তিনি এই পল কাপুর, যিনি আবার অন্যতম ভারতপন্থী নামেও কিন্তু আমেরিকা সরকারে পরিচিত। অর্থাৎ ডোনাল্ড লুয়ের বিরুদ্ধে যেরকম অভিযোগ ইমরান খান করেছিলেন, শেখ হাসিনা করেছিলেন, ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে করেছেন, তার পাল্টা হিসাবেই অত্যন্ত মোদি ঘনিষ্ঠ এই এস পল কাপুরকে দায়িত্ব দেওয়া হলো আমেরিকা সরকারের পক্ষ থেকে। কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস একটা অদ্ভুত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশ কারোর কাছে যাবে না, গোটা আন্তর্জাতিক মহল নাকি বাংলাদেশে আসবে। এবার ডোনাল্ড লু সরে গেল, এস পল কাপুর বাংলাদেশের দায়িত্বে এলেন। ডোনাল্ড লু, যারা জানেন না তাদেরকে আমি ছোট্ট করে একটু বলে দিই, এই ডোনাল্ড লুকে বলা হতো রেজিম চেঞ্জের আর্কিটেক্ট। ইমরান খান যখন জেলে যান, তখন কিন্তু ডোনাল্ড লু নিয়ে প্রথম বিস্ফোরণটা ঘটান। তিনি বলেছিলেন ডোনাল্ড লু ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের এই সরকারকে বিভিন্ন ক্ষেত্রে অশান্তকর একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে সরকারকে বদলে দিয়েছেন। পরবর্তী বোমটা ফাটিয়েছিলেন শেখ হাসিনা, যিনি বলেছিলেন ডোনাল্ড লু এর মতো শ্বেতাঙ্গ একজন ভদ্রলোক সেন্ট মার্টিনসকে আমেরিকার হাতে তুলে দিতে বলেছিল, কিন্তু কোনোভাবেই দেশ বিকৃতি তিনি করতে চাননি। ডোনাল্ড লু এর সরে যাওয়া তাই নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের কাছে এক অশনি সংকেত। কারণ এই ডোনাল্ড লুকে কাজে লাগিয়ে যেভাবে
জো বাইডেন প্রশাসন দিনের পর দিন ষড়যন্ত্র করে গেছে, সেই ষড়যন্ত্রের জবনিকা পতন কিন্তু ডোনাল্ড ট্রাম্প করে দিলেন এস পল কাপুরকে দায়িত্ব দিয়ে, যিনি আবার প্রো ইন্ডিয়ান, অ্যান্টি পাকিস্তানি, অ্যান্টি জিহাদি, অ্যান্টি ইসলামী উপর একাধিক বিষয় রিসার্চ করেছেন। ফলে এই সাউথ ইস্ট এশিয়ার যে পলিটিক্স আগামী কিছু দিনে সম্পূর্ণভাবে বদলে যেতে পারে, সে এস পল কাপুরের এই স্থলাভিষিক্ত হওয়ার পরেই কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আর মোদি এই ট্রাম্পের এই মিটিং এর পর এবং আমেরিকা সফরের পর এই ধরনের সিদ্ধান্ত অনেকে আপনারা তো তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা সবাই দেখেছেন যে বিপিন নুরুল হক নূর সহ আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।